ধন্যবাদ তার মূল্যবান সময় এবং বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমাদের বক্তা স্বাতীদিকে ডেকে নিচ্ছি, স্বাতী ভট্টাচার্যকে কিছু বলার জন্য। ধন্যবাদ আজকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আপনারা সকলে এতক্ষণ ধৈর্য ধরে বসে এত কথা শুনছেন। আমার সবসময় মনে হয় এই মঞ্চ আর চেয়ার, শ্রোতার চেয়ার, এইটাকে ভেঙে দিয়ে সবাই গোল হয়ে বসে আলোচনা করলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু এবং আমি চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমার বক্তব্য শেষ করে যদি আপনাদের থেকে কিছু প্রশ্ন, মন্তব্য, কথা, আপনাদের অভিজ্ঞতা আমরা শুনতে পারি। আদান প্রদানই হচ্ছে গণতন্ত্রের ধর্ম, আর আমি বলে যাব তুমি শুনবে, এটা হচ্ছে ফ্যাসিজম, যেখানে আমরা যেতে চাই না, কিন্তু সারা বিশ্বে যার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আজকে এতক্ষণ আপনারা যে কথাগুলো শুনলেন, যে বৈষম্য কথাগুলো, এটা আমরা লিঙ্গ বৈষম্যের মানে পুরুষ নারীর বৈষম্য এবং মেয়েদের যে কঠিন অবস্থা তার প্রেক্ষিতে কথাগুলো বলছি, কিন্তু আপনারা নিশ্চয়ই মনে মনে বুঝতে পারছেন যে কথাটা শুধুই গরিব মেয়েদের নয়। এটা একদিকে হচ্ছে এটা সব মেয়েদের, আবার একদিকে হচ্ছে পুরুষদেরও বটে। কেন সব মেয়েদের? না, রাস্তায় বেরিয়ে যদি আপনি একটা টয়লেট না পান, তখন আপনি আদানির বউ হন আর আপনি আদমি মিয়ার বউ হন, আপনার অবস্থা একই রকম হবে। একজন অধ্যাপকেরও যে অবস্থা, একজন চটকলের কর্মীরও তাই অবস্থা। আমাদের প্রত্যেককে কাজে বেরোতে হয়, এবং আমরা প্রত্যেকেই দেখি যে আমাদের কাজে বেরোনোর জন্য জরুরি যে ব্যবস্থাগুলো, যাতে একজন মহিলা সুস্থভাবে কাজ করতে পারেন বাড়ি এবং বাইরের সামনে, সেগুলো নেই। এবং মহিলা বলে যৌন হয়রানির যে অপমান, যেটা বলছিল যে হাত ধরে টানে, এই ব্যাপারটাও কিন্তু শ্রেণী নির্বিশেষে প্রায় প্রত্যেক মেয়ের সঙ্গে হয়। রাস্তায় কুস্পর্শ, কাজের জায়গায় কুকথা, যিনি ঊর্ধ্বতন লোক হন, সেটা একটা শিক্ষা সংস্থায় অথবা একটা কারখানায়, সব জায়গায় আমরা দেখেছি যে মেয়েরা কি সাংঘাতিক বিপন্ন হয়ে পড়ে। কিন্তু যৌন হয়রানি হচ্ছে সবচাইতে কম আলোচিত একটা বিষয়। কিন্তু যৌন হয়রানি এমন বিষয় যার জন্য বহু মেয়ে কাজ ছেড়ে দেয়, এবং আরও অনেক মেয়ে ভয়ে কাজে যোগই দেয় না। এর মধ্যে কিন্তু গ্র্যাজুয়েট মহিলারাও আছেন। ভারত হচ্ছে একটা আশ্চর্য দেশ, যেখানে মেয়েরা গ্র্যাজুয়েট হচ্ছে আগের চাইতে, অতীতের চাইতে সংখ্যায় বেশি, কিন্তু কাজে রোজগারে যোগ দিচ্ছে অতীতের চাইতে সংখ্যায় কম। আর সেই সঙ্গে পুরুষদেরও কিন্তু অবস্থাটা যে তারা যে পুরুষ হয়ে জন্মানোর জন্য বা পুরুষ বলে নিজেকে ভাবার জন্য বেটার আছেন তা নয়। আপনারা জানেন যে এই ঠিকাদারের মাধ্যমে নিয়োগ, গিগ কর্মী নিয়োগ, একই কাজের জন্য অসম মজুরি, যদি আপনি একটা স্থায়ী চাকরি না পেয়ে থাকেন, যদি আপনি পার্ট টাইম শিক্ষক হন, যদি আপনি ডিএম এর অফিসে চুক্তিতে কম্পিউটার ডেটা এন্ট্রিতে ঢোকেন, আপনি জানেন যে কি পরিমাণ কাজ আপনাকে দিয়ে করিয়ে নিয়ে কত কম টাকা দেওয়া হবে। এইটাও কিন্তু বলা যায় এক ধরনের ফেমিনাইজেশন অফ দ্য ওয়ার্কফোর্স, অর্থাৎ যে বৈষম্যটা মেয়েদের সঙ্গে করতে বাজার অভ্যস্ত, সরকার অভ্যস্ত। কারণ আপনারা জানেন আশা কর্মীদের প্রায় 24 ঘন্টা কাজ করেও স্বেচ্ছাসেবী করে রাখা হয়। এখন ঠিক সেইভাবেই গিগ কর্মীদের বলা হচ্ছে তোমরা কর্মী নও, তোমরা পার্ট টাইম ওয়ার্কার। বা এই পার্ট টাইম বা এই চুক্তি বা এই ভাউচার শ্রমিক করে শ্রমিকের মর্যাদা যে হানি হচ্ছে, সেটা মেয়েদের ক্ষেত্রে বেশি, কিন্তু পুরুষদের ক্ষেত্রেও সেটা ক্রমশ বাড়ছে। ফলে আমি এখানে বলতে চাইছি যে যারা এই বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে কথা হলো, যার প্রতিকারের জন্য বারবার মাঠে নামার কথা সবাই বলছেন, সেটা যে কেউ মেয়েদের প্রতি করুণা করে বা মেয়েদের প্রতি বিশেষভাবে সজাগ হয়ে করবেন, কথাটা তেমন না। যে এ কাজ করছেন তিনি নিজের জন্যও করছেন। গোটা ব্যবস্থাটাই কিন্তু যে কোনো ধরনের কাজের মর্যাদা, কাজের মূল্যের বিরুদ্ধে চলে যাচ্ছে। পীথিকা প্রথম থেকে একটা কথা নাকি বলছেন যে ন্যারেটিভ, তা এতক্ষণ
আপনারা প্রচুর তথ্য পেলেন, খুব সুন্দর তথ্য দিল উর্বা, এবং তার আগে অভিজ্ঞতা যেটা আপনারা পেলেন একদম মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা। আমাকে স্বপ্না দিয়ে একটা ছবি দেখাচ্ছিলেন ওনার মোবাইলে, যে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশন ক্যানিং অফিসে যখন গেছেন 12:30টার সময়, ঝকঝকে সুন্দর অফিস, নীল রঙের সমস্ত চেয়ার টেবিল সব আছে, শুধু মানুষগুলো নেই। এবং কোথাও একটা নিশ্চয়ই উনি ধরেছিলেন লেবার কমিশনারকে, তিনি বলেছিলেন যে ঘন্টায় যে 30 টাকা মজুরি দেওয়া হচ্ছে এটা দেখা আমার কথা নয়। এইখানে আমি আপনাদেরকে নিতে চাই যে দ্য ন্যারেটিভ ইজ নট জাস্ট অফ ইনজাস্টিস, শুধু বৈষম্যের ন্যারেটিভ নয়, আইনের শাসন, রুল অফ ল, যেটা যে কোনো দেশে যে কোনো স্টেটে একেবারে মূল কথা। আমরা সরকার কেন নির্বাচন করি না? যে আইন তৈরি হবে সরকার সেটাকে প্রয়োগ করবে, সেটাকে সুরক্ষিত করবে। আপহোল্ডিং দ্য ল, এটা হচ্ছে সরকারের প্রধান কথা। একটা ন্যারেটিভ যেটা আমরা এই সমস্ত গল্প থেকে পাই তা হচ্ছে, এবং আমাদের প্রত্যেকের যেটা সবচেয়ে বড় জীবনের সংকট, সেটা হচ্ছে যে দেশের সরকার দেশের আইন মানে না। এই যে এইটা হচ্ছে 50 বছর এই মিনিমাম ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট, সমান কাজে সমান মজুরি, এবছরটা হচ্ছে সেই আইন তৈরি 50 বছর। আর সংবিধানে রয়েছে সমান কাজে সমান মজুরি। আর মিনিমাম ওয়েজেস অ্যাক্ট সেটা তো বোধহয় তৈরি হয়েছিল 1975 সালে। তো এই সমস্ত আইনগুলো সংবিধানে রয়েছে, আইনে রয়েছে, তার বিধি রয়েছে, তার রুলস রয়েছে, এবং সেগুলো কারা বস্তুত কাজে মানে কারা ওই আইনগুলো সুরক্ষিত রাখবেন, সে কাজটা কারা করবেন, তার জন্য নির্দিষ্ট অফিসার অবধি রয়েছে। কিন্তু তারা সেই কাজগুলো করেন না, তারা অন্য কাজ করেন, তারা তালিকা বানান যে কে বেনিফিট পাবে। ঠিক সেইভাবে যৌন হয়রানির ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি থাকার কথা। আমরা সাংবাদিকরা একটা সমীক্ষা করে দেখেছিলাম যে বহু সংবাদ সংস্থাতেও সেগুলো নেই। বহু তারা মানে আমাদের বড় 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 কাগজ যেগুলো আপনারা মানে নিয়মিত পড়েন, অনেক বড় সংবাদ মাধ্যম আমাদের বলেছিল না না এখানে সব পরিবারের মতো, আমরা একটা ফ্যামিলি, আমাদের ওসব দরকার হয় না। অথচ একটা আইন হয়ে গেছে আজকে 10 বছরের বেশি, 2013 সালে আইন হয়েছে। তার চেয়েও খারাপ অবস্থা স্বপ্নাদিরা জানেন হচ্ছে এলসিসি, লোকাল কমপ্লেন্স কমিটি, যে যারা গৃহপরিচারিকা, যারা হকার, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, সেই অর্থে যাদের কোনো মালিক নেই, তাদের সঙ্গে যদি কর্মক্ষেত্রে যৌন হয়রানি হয় তাহলে কি হবে? মনে রাখতে হবে কর্মক্ষেত্রে যৌন হয়রানির আইন যে ঘটনার প্রেক্ষিতে হয়েছিল সেটা হয়েছিল একটা ক্ষেত মজুরের সঙ্গে, ভাওরি দেবীর যে ঘটনা, গণধর্ষণের ঘটনা, সেটা কিন্তু একজন ক্ষেত মজুর মহিলার সঙ্গে, অসংগঠিত ক্ষেত্রের মহিলার সঙ্গেই ঘটেছিল। সেটা কিন্তু কোনো অফিসে ঘটেনি, কোনো কলেজে বিশ্ববিদ্যালয়ে ঘটেনি। অথচ আজকে আমরা অসংগঠিত মেয়েদের যৌন হয়রানি থেকে রোকা, এবং প্রচণ্ড হয়। কনস্ট্রাকশন ওয়ার্কারদের মধ্যে যৌন হয়রানির ঘটনা এত মানে বস্তুত এটা কাজের শর্ত, যে রাজমিস্ত্রি বা ঠিকাদার একে তোমায় কোট আনকোট খুশি করতে হবে, না হলে তুমি কাজ পাবে না। এবং সিটুর যে প্রধান ইউনিয়ন, যেটা ফেডারেশন অফ ওমেন কনস্ট্রাকশন ওয়ার্কার্স, সেটা যখন 2023 সালে কেরালে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে 4টে রেজলিউশন হয়েছিল। তার প্রথম রেজলিউশন হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ করতে হবে। এটা রিমার্কেবল, কারণ কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই কথাটা কোনোদিন বলেননি তাদের রেজলিউশনে। কোনো সংগঠিত মহিলাদের মধ্যে দেখা যায়নি, সংগঠিত ক্ষেত্রের মহিলাদের মধ্যে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা এটা কিন্তু প্রথম বলেছিলেন, কিন্তু তাতে কিছুই হয়নি, কোনো এলসিসি তৈরি হয়নি, এমনকি কনস্ট্রাকশন ক্ষেত্রে শৌচাগার অবধি নেই। তো আমরা দেখছি যে এই আইনের শাসন যাতে বজায় থাকে, এই ন্যারেটিভটা কারণ আমরা প্রায় ভুলতেই বসেছি। আমরা যেন ধরেই নিয়েছি যে সরকারের ক্ষমতা মানে আইন ভাঙার ক্ষমতা, সে যা ইচ্ছে করতে পারে, এটাই যেন রাজনীতির ক্ষমতা। কিন্তু সেখান থেকে আমরা যারা
শিক্ষার সুযোগ পেয়েছি, তাদের সেখান থেকে ন্যারেটিভটা বদলে বারবার এই জায়গায় আনতে হবে, যেটা এনআরইজি এর কথা বলছে, একটা আইন আছে অথচ সেটা যে হচ্ছে না, সেটা তোমারই রাজ্যেরই দোষ হোক আর কেন্দ্রেরই দোষ হোক, আমাদের কাজটা চাই, আইনটা মানো। আইন কিন্তু মানা হচ্ছে না। একটা আইনহীন সমাজ, আইনহীন দেশ, সেটাই তো মেরুদণ্ড। আইন যদি না থাকে, শিরদাঁড়া না থাকে, তাহলে তো পুরো দেশটা কোল্যাপস করে যাবে। এবং এখান থেকে তৃতীয় যে ন্যারেটিভ, প্রথম ন্যারেটিভ বৈষম্য, বিশেষত নারী পুরুষ বৈষম্য, নারীর মর্যাদা। দ্বিতীয় ন্যারেটিভ হচ্ছে আইনের রক্ষা, যেটা সরকারের প্রধান কাজ। যেখান থেকে আমরা মুঘল সাম্রাজ্য থেকে ইংরেজের শাসন রামমোহন রায়ের মতো লোকেরা সমর্থন করেছিল, আজকে আমরা তার চিহ্ন দেখতে পাচ্ছি না। আর তৃতীয় হচ্ছে রাজনীতি কার কথা বলবে। আপনারা দেখলেন যে অভয়ার জন্য অত বড় আন্দোলন যে হলো আর.জি. করের ঘটনায়, তারপরে যেটা অদ্ভুত ঘটলো আমরা দেখলাম যে ডাক্তারদের মাইনে বাড়লো, কিন্তু ডাক্তাররা যে সুরক্ষাগুলো চেয়েছে, যেটা কিন্তু ডাক্তারদের প্রধান দাবির মধ্যে ছিল না, এতদিনের যে অনশন হলো, আমরা শুনিনি যে ডাক্তাররা চিৎকার করছে মাইনে বাড়াও, মাইনে বাড়াও, মাইনে বাড়াও, মাইনে বাড়াও, কেউ বলেন। সবাই হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। এই যে জাস্টিসের জন্য যে আপনি একটা ল্যাব তৈরি করবেন ফরেন্সিকে, সমস্ত এভিডেন্স তো ছত্রাখান হয়ে গেল একটা ধর্ষণ, শুধু একটা ধর্ষণের নয়, তারপর থেকেও বিভিন্ন জেলায় আমরা যে পর নাবালিকা, অল্প বয়সী বধূ এবং আরো নানা মেয়েদের, কোথাও আমরা দেখতে পাই না যে একটা যে এভিডেন্স সংগ্রহ হয়েছে তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে ধর্ষককে ধরা হলো, চেনা গেল, শাস্তি হলো না। কি না, ফাঁসি দিয়ে দেয়। ফাঁসি দিলে কি হয়? আগে তুমি দোষ প্রমাণ করো, আগে সবাই বুঝুক যে হ্যাঁ, একটা তদন্তের যে প্রক্রিয়া সেইটা ঠিকমতো ফলো করা হয়েছে। তো আমাদের কিন্তু আইন আছে এখন যে প্রত্যেকটা জেলায় ফরেন্সিক ল্যাব করতে হবে, প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় পুলিশের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটা দল যেতে হবে, তাদেরকে কালেক্ট করতে হবে সঙ্গে সঙ্গে, এবং যতক্ষণ না হয় ততক্ষণ ওই এলাকা প্রিজার্ভ করতে হবে। এরকম প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে, মানে হিংসার ক্ষেত্রে কিন্তু, আচ্ছা ফাস্ট ট্র্যাক কোর্ট 88,000 মামলা ঝুলে আছে, তাহলে তোমার কি ফাস্ট ট্র্যাক কোর্ট হলো? কেন্দ্র দিতে চাইছে ফাস্ট ট্র্যাক কোর্ট, রাজ্য নিচ্ছে না, কারণ কি না, তাকে ম্যাচিং গ্রান্ট দিতে হবে, টাকা দিতে হবে। তো আমাদের মানে সুরক্ষার, ক্রাইম প্রতিরোধের ব্যবস্থা হলো না, ক্রাইম হলে তার সাক্ষ্য সংরক্ষণের ব্যবস্থা হলো না, পুলিশ বাড়তি হলো না, পুলিশের মাইনেও বাড়েনি, পুলিশের সংখ্যাও বাড়েনি, আর ফাস্ট ট্র্যাক কোর্ট, তার বিচারক, তার ডিজিটাল সাক্ষ্য গ্রহণ ব্যবস্থা, এর কোনো কিছুই হলো না। রাজনীতিতে আমরা অদ্ভুতভাবে দেখি বারবার যে মানুষের কাছ থেকে যে চাহিদাগুলো উঠে আসছে, রাজনীতিতে সেগুলোর যেন কোনো প্রতিফলন নেই, বরং উল্টো দিক থেকে আমরা এই যে পরপর 4টে রাজ্যে নির্বাচন হয়ে গেল, পুরো জিনিসটা একটা দর কষাকষি হলো মেয়েদের ক্ষেত্রে, যে মেয়েদের কত টাকা দেওয়া হবে, 800 টাকা দেওয়া হবে না 2000 টাকা দেবে, এ বললে আমি 2100 দেবো, আপ বললে 2100 দেবো, মোদি বললো 2500 দেবো, মোদি জিতে গেল, 400 টাকা বেশি দিয়েছে। দিল্লির মেয়েরা কি বলেছিল যে আমাকে 400 টাকা বেশি দাও? এটা তো মানে আমি বিশ্বাস করুন, ওরা যেটা বলছে, আমারও সাংবাদিক হিসেবে একই অভিজ্ঞতা, আমি বহু মেয়ের সঙ্গে ইন্ডিভিজুয়াল 1-to-1 কথা বলেছি এবং আমি মেয়েদের বহু সভাতেও গেছি। আমি আশ্চর্যভাবে কোথাও শুনিনি যে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়াও। আমি মনে করি না লক্ষ্মীর ভাণ্ডারে আরো টাকা বেশি দাও, এটা বলার মধ্যে কোনো অযৌক্তিকতা আছে, বলতেই পারে, কেউ চাইতেই পারে, স্টেটটা মানে এটা ক্ষতিপূরণ হিসেবেই মেয়েরা চাইতে পারে, কারণ এত মজুরি তাদের চুরি যাচ্ছে, কিন্তু নানা কারণে চাইতে পারে, কিন্তু কোনো কারণ ছাড়াই চাইতে পারে যে আমি সংসার চালাতে পারছি না, আমাকে টাকা দাও। কিন্তু আমি কোনো দিন শুনিনি যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াও এই বলে একটা প্ল্যাকার্ড নিয়ে মেয়েরা, আপনারা দেখেছেন কখনো? আমি এই প্ল্যাকার্ড দেখিনি, আমি এই স্লোগান শুনিনি, আমি এই দাবি করতে, কেউ ফিস করেও আমায় বলেনি যে একটু হলে ভালো হয়। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখি যে রাজনীতিতে ওইটাই আসছে, অথচ
মজুরি যেন এক থাকে, আমি যেন কাজ পাই, আমি যেন মজুরি পাই, আমি যেন একটা ক্রেশ পাই, আমি যেন একটা শৌচাগার পাই, যে কথাগুলো 1920 সাল প্রথম যে ট্রেড ইউনিয়ন হয়েছে, কংগ্রেস হয়েছিল, তখন থেকে মেয়েরা বলে আছে আজকে 100 বছর ওপরে। তখনও ছিল আমার কাজের সময় সীমিত করতে হবে, 8 ঘন্টা কাজ, আর আমার ক্রেশ দিতে হবে। সেই ওই ঠিক যেটা তহমিনাদি বলছিলেন, যে উনি বলছিলেন যে আমার 17 বছর বয়স থেকে বলে আসছি। তো আমি যদি মানে নিজেকে একজন ভারতীয় নারী কল্পনা করি, তাহলে আমি বলতে পারি যে আমি 100 বছর ধরে বলে আসছি যে এই দুটো জিনিস আমার চাই। আজও আমি কেন রাজনীতিতে এই দুটোকে একটা সোকল ইস্যু বলে ঢোকাতে পারলাম না? আমার মুখ দিয়ে কেন অন্যের কথা বারবার বের হবে, আর আমার কথাটা কেন রাজনীতির কানে ঢুকবে না? এইখানে হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা। এবং এর জন্য মেয়েদের উপর এত বড় বড় বিপদ নেমে যাচ্ছে। আপনারা ভেবে দেখুন, সন্দেশখালির ঘটনা যদি আমরা সত্য বলে ধরে নিই, আমাদের সরকার মানে না, কিন্তু আমরা যদি ধরে নিই যে এতগুলো মেয়ে যখন বাইরে বেরিয়ে এসে নিজেদের কষ্টের কথা বলছে, অমর্যাদার কথা বলছে, তাহলে তার মধ্যে কোথাও একটা সত্য আছে। যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই, তাহলে বলুন যে এটা তো বছরের পর বছর চলেছে, অথচ ওই এলাকায় কত পঞ্চায়েত, তার 50% যদি মহিলা সদস্য হয়, কত মহিলা রিপ্রেজেন্টেটিভ ওই মেয়েদের, একজন মহিলা বিধায়ক আছে, ছিলেন তখন, তাহলে সেগুলো উঠে এলো না কেন? তো এই যে মেয়েদের মুখ করে আর দেহ, মিছিলের দেহ, আর সংসদে বিধানসভায় পঞ্চায়েতে মুখ করে রেখে দেওয়া, তাদের কণ্ঠ হতে না দেওয়া, এটা কিন্তু খুব বড় একটা সমস্যা। এবং আমার খুব আক্ষেপ যে যারা কলেজ শিক্ষিত মহিলা, তারা এই সংকটটাকে দেখতে পারেন না, দেখতে পান না। তারা মনে করেন আমার ডিগনিটি হচ্ছে চুপ করে থাকার মধ্যে, আমার গায়ে হাত দিলে আমি কি করছেন, একটু সরে যান, এটাই নাকি ডিগনিটি। তারা মনে করেন যে তার কাজের মেয়ের সঙ্গে তার দূরত্বটাকে তিনি যত বেশি এস্টাবলিশ করতে পারবেন, তত তার ডিগনিটি। ডিগনিটির এই ভুল ধারণাগুলোর জন্য আমরা কিন্তু আমাদের সলিডারিটি, আমাদের মেয়েদের মধ্যে যে ঐক্যটা দরকার কথা বলার জন্য, আমাদের কথা রাজনীতিতে গ্রাহ্য হওয়ার জন্য, সেখানে আমরা ফেল করছি, আমরা ব্যর্থ হচ্ছি। ব্যর্থতা শুধু সরকারের নয়, ব্যর্থতা এইখানে যে আমরা সরকারের কাছে ম্যাটার করি না। এই জন্য এতগুলো লোক এতদিন ধরে রাস্তায় বসে থাকার পরেও কিছু হলো না। অভয়, দ্য কোয়েশ্চেন ইজ নট তাহলে কিছু ম্যাটার করে না, কোনো একজনকে কোনো একজনকে বদলালে হবে না। সরকার সরকারের মতো, দেয়ার ইজ আ ওয়ে ইন উইচ পলিটিক্স ওয়ার্কস। সেখানে আমাদেরকে কিন্তু আমাদের কথা কিভাবে মানুষকে মানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলা যায়, সেটা একটা সাধনা। আন্দোলন একটা সাধনা, ঠিক যেমন পড়াশোনা একটা সাধনা, আন্দোলন যেটা উর্বা বলতে চাইছিলেন, যে আন্দোলনও কিন্তু এটা একটা দীর্ঘ প্রসেস, যার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এমন নয় যে সবাইকে একই কাজ করতে হবে, একইভাবে সেই কাজটা করতে হবে, কিন্তু লক্ষ্যটা এক রাখতে হবে এবং তার মধ্যে দিয়ে করতে হবে। এইখানে কোথাও একটা যদি নিজেদের, দেখুন মেয়েদের কিছু নেই, যাদের কিছু নেই তাদের পরস্পরের সঙ্গে সংযোগটা বেঁধে বেঁধে থাকাটাই হচ্ছে শক্তি। এখানে সেই শক্তিটা যদি আপনারা ট্যাপ না করেন, আমরা প্রত্যেকে যদি তা থেকে শক্তি আহরণ না করি, তাহলে বারবার আমাদের বিপন্ন হতে হবে। বাসে উঠলেই আমাকে কুস্পর্শ সহ্য করতে হবে, এটা আমার বাঁচার শর্ত হতে পারে না। বসকে খুশি করলে তার বাজে রসিকতা মোবাইলে এলে স্মাইলি দিতে হবে, এটা আমার কাজ করার শর্ত হতে পারে না। বরের কাছে সর্বসমক্ষে মুখ ঝামটা খেলে তবে আমি বিয়ে টেকাতে পারবো, মার খেলে তবে আমি বিয়ে, চুপ করে থাকলে তবে আমি বিয়ে টেকাতে পারবো, এটা কখনো ভালোবাসার শর্ত হতে পারে না। নিজের কাছে ছোট হয়ে বেঁচে থাকবো, এটা কখনো বাঁচার শর্ত হতে পারে না। সেই জন্য আমাদের আবার অন্যভাবে ভাবতে হবে, এবং প্রত্যেকটা নারী দিবসে আমরা একবার করে ভাববো যে আমরা কত দূর এগোলাম। ধন্যবাদ।